আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান এবং আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ কামরুল হাসান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ পার্ট ভার্ব সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু কথা বলে রাখতে চাই, সেটি হচ্ছে আমাদের চাঁদপুরের এক শিক্ষার্থী, তিনি একটি রিকোয়েস্ট করেছেন ভার্ব সম্পর্কে কিছু জানার জন্য। আমি ক্রমান্বয়ে সহজ থেকে কঠিনের দিকে যেতে চাচ্ছিলাম, সেই হিসেবে আমি সেন্টেন্সটা শেষ করে সেন্টেন্স চেঞ্জিং, এরপর আমি পার্টস অফ স্পিচের দিকে যেতে চাচ্ছিলাম, ক্লাস 3, 4, 5, 6 সেভাবে আর কি। তারপর যেহেতু তিনি বিশেষভাবে রিকোয়েস্ট করেছেন, তাই এই ভিডিওটি একটু অগ্রাধিকার ভিত্তিতে দিলাম এবং আমার পরিকল্পনা আছে যেগুলো সহজ সেগুলি আগে দেব এবং যেগুলি একটু কঠিন অথবা যেগুলি একটু গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় সেগুলি একটু আগে, অপ্রয়োজনীয়গুলো জটিলগুলো একটু পরে দেব। সেই হিসেবে আমার আগানোর ইচ্ছা ছিল এবং সেভাবে পরবর্তী ভিডিওগুলো দেব। এবং যথারীতি আমার রিফ্রেশিং ভিডিও, সায়েন্সের ভিডিও কিছু আসবে এবং ট্রাভেলিং ভিডিও, আর সর্বোপরি আমার ইংরেজি লার্নিং, গ্রামার এবং লিটারেচার স্কুল থেকে MA পর্যন্ত সেই ভিডিও যথারীতি চলবে। তো এইসব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আর আমার ভিডিও দেখুন। তাহলে চলুন আজকের টপিক ভার্ব সম্পর্কে আলোচনা করি। তাহলে ভার্ব কি? ভার্বের সংজ্ঞা যদি বলি তাহলে হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর কোনো কাজ করা বা কোনো কিছু হওয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে ভার্বের উদাহরণ হচ্ছে কি? আই প্লে ফুটবল। তাহলে একটি কাজ হচ্ছে বা কাজ হয়, আমি ফুটবল খেলি। তারপর একটা অবস্থা, যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, তাহলে আমার একটি কলম আছে, এখানে একটা অবস্থা। হ্যাভটা হচ্ছে এখানে ভার্ব। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, কাজ করা হচ্ছে, তাহলে এখানে প্লেটা হচ্ছে ভার্ব। এ ধরনের অসংখ্য উদাহরণ আমাদের সমাজে আছে। তো আমরা যদি ভার্বের যে উদাহরণগুলি, ভার্বের যে জ্ঞান, সেটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু এই পৃথিবীতে আমরা কথাবার্তা কোনো কিছুই বলতে পারবো না। আমাদের সেন্টেন্স, টেন্স, ভার্ব এই সমস্ত বিষয় যদি আমরা ভালো করে জানি তাহলে কিন্তু ইংরেজিতে কথা বলা, ইংরেজি বোঝা, ইংরেজি লেখা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না। আর আমাদের ইংরেজির যেই ক্লাসিফিকেশন, যেই গুরুত্ব বর্তমানে আমাদের কিন্তু বর্তমানে কর্তা ব্যক্তিরা চালাচ্ছেন, সেটি হচ্ছে কমিউনিকেটিভ মেথড। এর সাথে কিন্তু অনেক ধরনের গ্রামারই কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ে যাচ্ছে। কমিউনিকেট করতে যতটুকু লাগে ঠিক ততটুকুই রাখছেন। এক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচটা অনেকটাই পিছনে পড়ে যাচ্ছে। তারপরেও আমরা ভার্ব নিয়ে আলাপ করব। আমরা যদি ভার্ব না জানি আমরা টেন্স বুঝবো না এবং আমরা সেন্টেন্সও বুঝবো না। তাহলে ভার্ব আমাদের অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তাহলে আসি, চলুন ভার্ব কত প্রকার। প্রথমত ভার্ব আসছে দুই প্রকার। একটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, আমাদের প্রধান ভার্ব, এবং আরেকটি হচ্ছে অক্সিলারি ভার্ব বা সহযোগী ভার্ব। এরপর আমাদের প্রিন্সিপাল ভার্ব যদি আসে সেটি আবার দুই রকম, সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এবং অক্সিলারি ভার্ব যদি আমরা চিন্তা করি তাহলে সেটি হচ্ছে প্রথমত প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মোডাল অক্সিলারি ভার্ব। তাহলে এই গেল আমাদের ক্লাসিফিকেশন। এর সাথে আমাদের আরও কিছু ডিপ ক্লাসিফিকেশন রয়েছে, তবে আমাদের স্টুডেন্টদের জন্য আপাতত এটি জেনে নেওয়া আমার মনে হয় ভালো। যদি আমরা সেরকম জটিলতায় যাই তাহলে হয়তো একটা জটিল অবস্থা অথবা কয়েকটা জিনিস একরকমভাবে বুঝে ফেলা, একটা প্যাচ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্যই আমাদের অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব এই কয়েকটা বিষয়, আর সাথে যদি আমরা দেখি যে মোডাল, সেই কিছু বিষয় জানলেই কিন্তু আমাদের মোটামুটি কমিউনিকেশন হয়ে যায়। সেজন্য এই কিছু বিষয় আমাদের জেনে নেওয়াটা জরুরি। অত জটিল, অত ডিপ না জানলেও চলে। তাহলে আমরা চলুন এবার এর ক্লাসিফিকেশনের পরে এদের সংজ্ঞা এবং এদের উদাহরণ কীরকম হয় সেগুলো আমরা জেনে নিই। তাহলে আমরা কিছুক্ষণ আগে ভার্ব কাকে বলে, ভার্বের ক্লাসিফিকেশন দেখলাম। এখন আমরা দেখি ভার্বের বিস্তারিত বর্ণনায় প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং অন্যান্য ভার্ব কী।
তাহলে আমরা শুরুতেই চলে যাই প্রিন্সিপাল ভার্ব কি। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে সমস্ত ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই নিজে নিজেই কার্য সম্পন্ন করতে পারে তাকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা এখানে কিছু উদাহরণ দেখি, সেটি হচ্ছে আই সি এ বার্ড, অর্থাৎ আমি একটি পাখি দেখছি অথবা একটি পাখি দেখি। তাহলে এর ভিতরে আমাদের একটি মাত্র ভার্ব এখানে আছে, অন্য কোনো ভার্ব কিন্তু আমরা দেখছি না। তাহলে এই একটি ভার্ব নিজে নিজে কার্যটি সম্পন্ন করলো, সেজন্য এই সি ভার্বটিকে বলা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আরও একটি উদাহরণ দেখি, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এখানেও এই সেন্টেন্সেও অ্যাক্টিভ ভার্ব প্লে, প্লে অ্যাক্টিভ ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব আমরা দেখছি না। তাহলে অ্যাক্টিভ ভার্ব থাকলে আমাদের সংজ্ঞা অনুযায়ী এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা 4 নম্বর উদাহরণ যদি দেখি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে এখানে গো ছাড়া আমরা কিন্তু আর কোনো ভার্ব দেখছি না, তাহলে এই গো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। এবং আমাদের শেষ উদাহরণ যদি দেখি, আই লাইক ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের লাইক ছাড়া কিন্তু অন্য কোনো ভার্ব আমরা দেখছি না। তাহলে আমাদের লাইক মানে পছন্দ করা, কাজ হচ্ছে। গো আমরা কোনো স্থানে যাচ্ছি, কাজ হচ্ছে। প্লে ফুটবল খেলা, সেখানেও কাজ হচ্ছে। আই সি, সেখানেও দেখা হচ্ছে। তাহলে সবই হচ্ছে ভার্ব, এবং কোন ধরনের ভার্ব, সেটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে সে অন্য কোনো ভার্বের সাহায্য নিচ্ছে না, বা এখানে অন্য কোনো সাহায্য ভার্ব নেই, সেহেতু এটি হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আমরা যদি অক্সিলারি ভার্ব দেখি তাহলে এর সংজ্ঞাটা কীরকম হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রিন্সিপাল ভার্বের কাজের সময় নির্দেশ করে। তাহলে অক্সিলারি ভার্ব কিন্তু নিজে নিজে প্রকাশিত হচ্ছে না, কাজ করছে না। প্রিন্সিপাল ভার্ব নিজে নিজে কাজ করছে, কিন্তু অক্সিলারি ভার্ব নিজে নিজে কাজ করছে না। তাহলে প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব আমরা বলেছিলাম সাহায্যকারী ভার্ব, সে কিন্তু প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে। সাহায্য কোথায় করছে? সে প্রিন্সিপাল ভার্বের কাজের সময়টা নির্দেশ করে দিচ্ছে। তাহলে অক্সিলারি ভার্ব কি করে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে এবং প্রিন্সিপাল ভার্বের সময়টা নির্দেশ করে দেয়। তাহলে আমরা 4টি উদাহরণ যদি দেখি তাহলে ইজিলি বুঝতে পারবেন সময়টি কিভাবে নির্ধারিত করছে এবং কিভাবে সাহায্য করছে। আপনারা দেখুন, হি ইজ প্লেয়িং ফুটবল। তাহলে এটা কোন টেন্স? আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কোনটা? ইজ, এবং আমাদের মূল ভার্ব হচ্ছে প্লেয়িং। সে খেলছে। কখন খেলছে? ইজ। আমরা জানি ইজ বর্তমানকালে প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। তাহলে সেই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ইজ দেখে বুঝলাম এটি কোন টেন্স? সেটি প্রেজেন্ট টেন্স। তাহলে আমাদের মূল ভার্বের, প্রিন্সিপাল ভার্বের সময়টা কে নির্দেশ করছে, কে সময়টা চিহ্নিত করে দিচ্ছে, সেটি হচ্ছে ইজ, এবং ইজ হচ্ছে একটি অক্সিলারি ভার্ব। আমরা দ্বিতীয় উদাহরণ যদি আসি, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ এখানে আপনারা দেখুন, আমাদের মূল ভার্ব কি? ইটেন, বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইটেন। এখানে আমাদের সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ। তাহলে হ্যাভ আমরা জানি কোথায় ব্যবহৃত হয়, তাহলে সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ব্যবহৃত হয়। আপনারা টেন্স সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার টেন্সের প্রায় সবগুলি টেন্সের আমি বিস্তারিত উদাহরণ দিয়েছি আমার চ্যানেলে। সেই টেন্সের উদাহরণগুলি, যে টেন্স আপনাদের দরকার হয়, প্রেজেন্ট টেন্স, ইন্ট্রোডাকশন টু টেন্স, সেখানে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এভরিথিং, সে 12টা টেন্স, সে 12টা টেন্সে আপনারা আমি ভাগ করে প্রকাশ করেছি। আপনাদের যদি কারো দুর্বলতা থাকে সেটি দেখে নিতে পারেন। তাহলে এখানে আমাদের সময়, অক্সিলারি ভার্ব কিভাবে সময় নির্দেশ করছে, আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দিলাম। অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে অক্সিলারি ভার্ব সময় নির্দেশ করছে সেটি দেখালাম, হ্যাভ হয়। তারপর আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স, সেখানে আমাদের মূল ভার্ব কি? গো। আর এখানে মূল ভার্বকে সাহায্য করছে অক্সিলারি ভার্ব কিভাবে? উইল, এবং এটা কি আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা উইল দেখে বুঝে নিচ্ছি এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আমরা ইজ দেখে বুঝে নিচ্ছি এটা প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স। তারপরে হ্যাভ দেখে বুঝে নিলাম এটা, এবং এখানে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এই দুটো দেখে বুঝে নিলাম এটা আমরা আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর যদি আমরা আরেকটা দেখি, রাসেল হ্যাড ইটেন রাইস, তাহলে এটি আমরা জানি হ্যাড কোথায় বসে, আমাদের হ্যাড বসবে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে এখানে ইটেন, এটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এবং আমাদের এখানে অক্সিলারি ভার্ব কোনটা, সেটি হচ্ছে হ্যাড। তাহলে হ্যাড আমাদেরকে মূল ভার্বকে সাহায্য করছে কি চিহ্নিত করতে, সময়টা চিহ্নিত করতে। তাহলে আমরা এই অক্সিলারি ভার্ব এবং মূল ভার্ব যদি না জানি তাহলে কিন্তু টেন্স সম্পর্কে আমরা জানতে পারবো না। আর যদি টেন্স সম্পর্কে না জানি তাহলে কিন্তু ইংরেজির কিছু শিখতে পারবো না। এটি হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে যে শিক্ষার্থী অথবা যে বোন আমাকে এই বিষয়টি জানার জন্য রিকোয়েস্ট করেছেন তাকে অশেষ ধন্যবাদ। আপনার মাধ্যমে যদি আরও অনেক শিক্ষার্থী এটি জানতে পারে তাহলেই আপনার আমার সার্থকতা। তাহলে এই গেল আমাদের অক্সিলারি ভার্ব কি, অক্সিলারি ভার্ব কি করে এবং অক্সিলারি ভার্বের উদাহরণ কিভাবে সাহায্য করলো সেটি আমরা বিস্তারিত দেখলাম। এতক্ষণ আপনারা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে দেখলেন। এখন আপনারা দেখবেন ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার আমরা দেখিয়েছিলাম। তার ভিতরে প্রিন্সিপাল ভার্বের নাম্বার 1 ক্লাসিফিকেশন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং নাম্বার 2 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে কথা বলবো, অর্থাৎ যে ভার্ব কার্য সম্পাদনের জন্য শুধু সাবজেক্ট নয়, সাবজেক্ট অবজেক্ট উভয় প্রয়োজন হয়, সাবজেক্ট অবজেক্ট উভয় প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ সাবজেক্ট যে কার্য সম্পাদন করে, অর্থাৎ আর অবজেক্ট যে কার্যটা সম্পাদিত হয় সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমার অবজেক্টও দরকার হবে, সাবজেক্টও দরকার হবে। তাহলে এটি হচ্ছে আমাদের ট্রানজিটিভ ভার্ব। আমরা কিছু উদাহরণ দিলে হয়তো বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে আপনাদের। 1 নম্বর উদাহরণ আমরা দেখি, I saw a bird, অর্থাৎ আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে আমরা জানি কোনো কাজ হচ্ছে, ভার্ব হচ্ছে কোনো কাজ করা। এখানে হচ্ছে আমাদের ভার্ব হচ্ছে saw, দেখেছিলাম। তাহলে এখানে আমাদের ট্রানজিটিভ ভার্বটা কিভাবে হলো, সাবজেক্ট অবজেক্ট দুটি কিভাবে ব্যবহৃত হলো আমরা একটু দেখি। আমাদের এখানে সাবজেক্ট জানি আমরা আই, সাবজেক্ট কিভাবে আই, তাহলে যে কোনো কাজ করে, কোনো কাজটা যে ব্যক্তি করে অথবা যে করে সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমাদের এখানে আই স এ বার্ড, এই পাখিটিকে কে দেখেছিল, আমি দেখেছিলাম। তাহলে কাজটি আমি করলাম, সেজন্য আই হচ্ছে সাবজেক্ট। এবং কি দেখেছিলাম সেটি প্রশ্ন করলে যেটি বেরিয়ে আসে সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট আছে এবং অবজেক্ট আছে। তাহলে আমাদের দুটি কেন লাগছে, সাবজেক্ট অবজেক্ট উভয়ই কেন লাগছে? আমরা যদি সাবজেক্ট উজ্জ্ব রাখি, যে আমাদের সাবজেক্ট নেই, তাহলে হবে কি স এ বার্ড। তাহলে স এ বার্ড যদি আমরা ধরি, তাহলে স এ বার্ডে কিন্তু মনের ভাব প্রকাশিত হচ্ছে না। একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে স এ বার্ড, পাখিটি দেখেছিল, পাখি দেখেছিল, কে দেখেছিল, একটি প্রশ্ন আমাদের এমনিই আসে। তাহলে যদি আমরা আই দিয়ে দিই অথবা অন্য কোনো সাবজেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এই সেন্টেন্সটি মনের ভাব প্রকাশ করছে, পরিপূর্ণ হচ্ছে। তাহলে সাবজেক্টের প্রয়োজনীয়তা আমাদের এখানে রইল। এবার অবজেক্টের প্রয়োজনীয়তা কি আছে আমরা যদি দেখি, এটা হচ্ছে অবজেক্ট। আই স, আমরা এটুকু রাখলাম আই স। তাহলে কি আই স, আমরা কি, আমি কি দেখেছিলাম। আরও প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে আই স, এতটুকু কিন্তু মানুষ বলে না যে আমি একটা পাখি দেখেছিলাম, ঘোড়া দেখেছিলাম, হাতি দেখেছিলাম, স্কুল দেখেছিলাম। তাহলে আমি দেখেছিলাম, মানুষ কিন্তু কখনো অর্ধেক অসম্পূর্ণ কথা বলে না। তাহলে কি বলতে হবে, আই স এ বার্ড, আমি একটি পাখি দেখেছিলাম। তাহলে আমাদের অবজেক্টও থাকলো, আমাদের সাবজেক্টও থাকলো এবং আমাদের এই ভার্বও রইল। তাহলে এই যে ভার্ব, সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এরকম আরও কিছু উদাহরণ আমরা দেখি। হি ফিনিশড দ্য ওয়ার্ক, প্রথমত এটি হচ্ছে ভার্ব, সে সম্পূর্ণ করেছে, একটি কাজ হয়েছে, কিন্তু কোন ধরনের ভার্ব? তাহলে এটি আমাদের যে প্রিন্সিপাল ভার্ব সেটি আমরা দেখাই।
তাহলে এর সাথে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, এদিকে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব আপনারা দেখতে পাবেন না। যেহেতু অক্সিলারি ভার্ব নেই সেহেতু এটি একটি প্রিন্সিপাল ভার্ব, কোনো সাহায্যকারী ভার্ব এখানে দেখছি না, সেটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব নিজে নিজে একা একা ব্যবহৃত হচ্ছে। এবং ট্রান্সিটিভ ভার্ব কিভাবে, সেখানে এখানে আমরা সাবজেক্টও পাচ্ছি হি। হি ফিনিশড দি ওয়ার্ক, কে কাজ শেষ করেছিল? হি। তাহলে সে কাজটি করেছে হি, সে হচ্ছে সাবজেক্ট। এবং কি কাজটি করেছিল সেটি যদি প্রশ্ন করে যে বিষয়টি আছে সেটি হবে অবজেক্ট। তাহলে ফিনিশড দি ওয়ার্ক, সে কাজটি শেষ করেছিল। কি করেছিল? কাজটি শেষ করেছিল। তাহলে দি ওয়ার্ক হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এখানে আমাদের ফিনিশড, এই যে প্রিন্সিপাল ভার্বটি আমাদের ট্রান্সিটিভ ভার্ব। কেন? এর অবজেক্টও দরকার হয়, সাবজেক্টও দরকার হয়। তাহলে আমাদের এই সেন্টেন্সে সাবজেক্টও আছে, অবজেক্টও আছে, এবং এখানে কোনো অক্সিলারি ভার্বও নেই। তাহলে আমরা একে বলতে পারি এটা একটা ভার্ব, প্রিন্সিপাল ভার্বের মধ্যে কি ভার্ব? এটা একটি ট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা 3 নম্বর উদাহরণে যাই। আই নিড এ পেন, অর্থাৎ আমার একটি কলম দরকার। তাহলে আমরা সাবজেক্টটি আলাদা করি, আই, আমার একটি কলম দরকার। আই গেল সাবজেক্ট, নিড হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। এ পেন এটা হচ্ছে একটি অবজেক্ট। কিভাবে? আমার কি দরকার সেটি প্রশ্ন করেছি, উত্তর বেরিয়ে হচ্ছে এ পেন। তাহলে এটি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে এই যে আমাদের ভার্বটি নিড হচ্ছে একটি ভার্ব। এই ভার্ব আমাদের সাবজেক্টও আছে, অবজেক্টও আছে, এবং দুটি মিলিয়েই পূর্ণভাব প্রকাশ করছে। তাহলে এটিকে বলা হচ্ছে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। আরও যদি ভিতরে চলে যায় তাহলে এটি ট্রান্সিটিভ ভার্ব। এবার আমরা 4 নম্বর উদাহরণ যদি আসি, সুমি ইজ এ গুড গার্ল। তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি? সুমি, যার সম্পর্কে বলা হচ্ছে। কার সম্পর্কে বলছি? সুমি হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি যে ইজ এ গুড গার্ল, তাহলে এখানে কে গুড গার্ল? সুমি। তাহলে আমাদের এখানে অবজেক্টও আছে, সাবজেক্টও আছে। তাহলে বলতে পারছি এটি আমাদের প্রিন্সিপাল ভার্ব এবং এটি ট্রান্সিটিভ ভার্ব। তাহলে আমরা আমাদের ট্রান্সিটিভ ভার্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখলাম। তাহলে আমরা ইনট্রান্সিটিভ ভার্বের ক্ষেত্রে যদি দেখি এর সংজ্ঞাটা কি হবে, যে ভার্বের কাজ সম্পাদনের জন্য সাবজেক্ট ছাড়া অন্য কিছুর প্রয়োজন হয় না তাকে ইনট্রান্সিটিভ ভার্ব বলে। যেমন শি ইজ স্মাইলিং, গোল্ড গ্লিটার্স, রহিম সিংস, আসিফ ওয়াক্স। তাহলে এখানে আমরা সাবজেক্ট ছাড়া অন্য কিছু আছে কিনা দেখি। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে শি, কি করে? স্মাইলিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি আমাদের শুধু সাবজেক্ট আছে, কোনো অবজেক্ট নেই। শি ইজ স্মাইলিং। তাহলে এটি কি? ইনট্রান্সিটিভ ভার্ব। আমরা যদি আরও দেখি, গোল্ড গ্লিটার্স, চকচক করছে, সোনা চকচক করছে। তাহলে কি চকচক করছে? সোনা। এখানে আমাদের সাবজেক্ট আছে, কোনো অবজেক্ট নেই। এরপর আমরা যদি দেখি রহিম সিংস একটি ভার্ব, এবং এখানে আছে কি আমাদের সাবজেক্ট। কে গান করে? রহিম। আমাদের কোনো অবজেক্ট এখানে নেই। আবার যদি দেখি আসিফ ওয়াক্স, সে হাঁটে। তাহলে কে হাঁটে? আসিফ হচ্ছে আমাদের সাবজেক্ট এবং ভার্ব, এই দুটো মিলে তাহলে কোন ভার্ব? আমাদের এখানে কোনো অবজেক্ট নেই। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের ইনট্রান্সিটিভ ভার্বে কি বলা হচ্ছে? যে শুধু সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাহায্য নেবে, কিন্তু এখানে কোনো অবজেক্ট থাকবে না। সেটি হচ্ছে সেখানে কি ভার্ব? সেখানে যেই ভার্বই থাকুক, তাহলে সেই সেন্টেন্সে যেই ভার্ব থাকে সেই ভার্বটি হবে ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে এই হচ্ছে আমাদের ট্রান্সিটিভ ভার্ব, ইনট্রান্সিটিভ ভার্বের সংজ্ঞা এবং উদাহরণ। আশা করছি আপনারা এগুলি ভালোভাবে বুঝেছেন। এরপর আমরা আলাপ করব অক্সিলারি ভার্ব নিয়ে।
তাহলে প্রাইমারি অক্সিলারি ভার্বটা হচ্ছে এটি সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং কদাচিৎ ক্ষেত্রে এগুলি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কোথায় সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এগুলি কি সেগুলি আমরা দেখি। বি ভার্ব হিসেবে যদি ব্যবহৃত হয় তখন কি হচ্ছে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিইং, বিন, উইল, শেল এগুলি। এবং ডু যদি ব্যবহৃত হয় তাহলে সেটা কি হবে, ডু, ডাজ, ডিড। ডু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এবং ডাজ আমাদের বসবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, এবং ডিড হচ্ছে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে। আর হ্যাভ যদি বসি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হবে হ্যাভ, হ্যাজ, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। তাহলে এগুলি কোথায় আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে একটু দেখি। I am eating rice। এই গেল আমাদের সেন্টেন্স। তাহলে এখানে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে am এবং প্রিন্সিপাল ভার্ব হচ্ছে ইটিং। তাহলে আমরা ইটিং প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করছে কে, am। তাহলে এই am হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ইটিং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবং এই অক্সিলারি ভার্ব আমাদের মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে কোথায় সেটা আমরা একটু দেখি। আই হ্যাভ এ পেন। তাহলে আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে আমাদের ভার্ব কোথায়, শুধু একটি ভার্ব আছে, হ্যাভ। তাহলে আমরা ভার্ব দেখেছিলাম অক্সিলারি ভার্ব। তাহলে এই একটি ভার্ব যেহেতু আছে সেই ভার্বই এখন মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের কাজ করছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব। আমরা এরপরে মোডালস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সর্বশেষ একটি টপিক, সেটি হচ্ছে ভার্বের মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের এই টপিকটি আসলে খুবই বড়। এই সম্পর্কে আমাদের অনেক বেশি, যদি একটি ক্লাস নিই তাও কিন্তু শেষ হবে না। তারপরে আমরা সংক্ষিপ্তভাবে যদি কিছু জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞায় যদি আসি, কোনো প্রয়োজনীয়তা বা সম্ভাব্যতার ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বটি ব্যবহৃত হয়। তাহলে এই অক্সিলারি ভার্বটি কী কী, সেগুলির ভিতরে আসছে আমাদের শুড, কুড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, শেল, উইল। শেল, উইল আমাদের এক্ষেত্রেও থাকে। আর এগুলি যদি যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা শুড দিয়ে দিই ইউ শুড ডু দি ওয়ার্ক, তাহলে তোমার কাজটি করা উচিত। তাহলে সে সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা, তুমি কাজটি করতে পারবে অথবা তোমার কাজটি করা উচিত। এরপর যদি আসি আমরা ক্যান দিয়ে, ক্যান ইউ গিভ মি সাম ফ্লাওয়ার্স, তুমি কি কিছু ফুল আমাকে দিতে পারবে। সে ক্যান বসেছে এখানে। হি মে বি এ ডক্টর, আমাদের মে, এই যে মে দিয়ে, মেবিও একটা আমাদের মোডালস। তাহলে হি মে বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। আমাদের 4 নম্বরে যদি দেখি, আই কুড নট লিভ ইউ, আমি তোমাকে ছেড়ে যেতে পারলাম না। তাহলে এই কুডও আমাদের একটি মোডালস, এবং এরকম অনেক মোডালস আমাদের আছে। এগুলি আমাদের শিখতে হবে। এবং আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে মোডালসের সাথে কখনো এস বা ইয়েস যোগ হয় না। আমরা জানি, আমরা অনেকে জানি কিনা, এর আমার একটি ভিডিও আছে যে কখন এস বা ইয়েস ভার্বের শেষে কখন এস বা ইয়েস যোগ করতে হয়। তাহলে আমার সেই টেন্সের ভিডিওগুলি, প্রেজেন্ট টেন্সের ভিডিওগুলি যদি দেখেন তাহলে অবশ্যই এর উত্তরটি পেয়ে যাবেন। তারপরে আমি আরও একবার বলে দিচ্ছি, আমাদের যদি টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় এবং পার্সন যদি থার্ড পার্সন হয় এবং আমাদের যদি সিঙ্গুলার নাম্বার হয়, এই 3টি ক্রাইটেরিয়া যদি মেনটেন করে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। যেমন ডু থাকলে ডাজ হবে, গো থাকলে গোজ হবে। এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো শেষে এই 3টি ক্রাইটেরিয়া মেনটেন করলে এস বা ইয়েস হয়। তো আমাদের এই মোডালের ক্ষেত্রে কখনো এস বা ইয়েস যোগ হবে না। আমাদের যদি ক্যান থাকে কখনো ক্যানের সাথে এস বা ইয়েস হবে না। আমাদের যদি মে থাকে কখনো এস বা ইয়েস যোগ হবে না। তাহলে এই হচ্ছে আজকে মোডালস, সংক্ষিপ্তভাবে মোডালস এবং আমাদের ভার্ব এবং ভার্বের ক্লাসিফিকেশান। আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভার্ব যদি আপনারা জানতে পারেন
এবং সাথে সাথে যদি টেন্স এবং সেন্টেন্স যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভয়েস, ন্যারেশন, রাইট ফর্ম অফ ভার্ব এবং অন্যান্য কিছু ইংরেজির সেগুলি কিন্তু আটকানোর কথা না। সেই উদ্যোগ হিসেবেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে রিকোয়েস্ট করতে পারেন। পরবর্তীতে ক্রমান্বয়ে আমি সেন্টেন্সের বিভিন্ন যে 3 ভাগে কাজ অনুযায়ী এবং ফাংশন এবং আমাদের গঠন অনুযায়ী যে 3 ভাগ সেগুলো নিয়ে আলাপ করব এবং চেঞ্জিং সেন্টেন্স আমরা ধীরে ধীরে যাব। তার আগে আমরা মূল বিষয়গুলো দেখে নেব। যেরকম আমরা সেন্টেন্স দেখলাম, আজকে একটি বিশেষ রিকোয়েস্টে এই ভিডিওটি করলাম। এরপর আমরা পার্টস অফ স্পিচের দিকে যাব, ধীরে ধীরে আমরা ইংরেজির জটিল বিষয়ের দিকে আগাবো ইনশাল্লাহ। তো যদি এই ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন এবং গঠনমূলক সমালোচনা করুন। যদি কোনো নতুন ভিডিও লাগে রিকোয়েস্ট করুন এবং সর্বোপরি আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।